Assalamualaikum. Students, do you hear me? আসসালামু আলাইকুম ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এটা কি নিপা নাকি? জি ম্যাম। I don't know. হ্যাঁ, দেখছো তোমার কণ্ঠস্বর ধরতে পারছে। আমার তো মনে হয় যে তুমি অনেকদিন পরে আসছো মনে হয়। জি ম্যাম, মাঝখানে বাড়িতে ছিলাম, ক্লাস করা হয় নাই। লাস্ট উইক থেকে করতেছি। ও আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা দেখো, আমি কিন্তু in my last class I have already discussed the introduction part of the immunity up to classification. ওকে, আচ্ছা স্টুডেন্টস, তোমরা কি ক্লাসিফিকেশনটা সেদিন বুঝতে পারছো? আমি কিন্তু অনেক ইলাবোরেট করে তোমাদেরকে বুঝিয়েছি। হ্যাঁ, প্লিজ রেসপন্স উইথ মি। তোমরা কিন্তু বলো কিছু, হ্যাঁ ম্যাডাম বোঝা হয়েছে বা কিছু, ইয়েস অর নো। স্টুডেন্টস, ডু ইউ হিয়ার মি? কেন রেসপন্স করতেছো না? কিছু বলো যে ম্যাডাম হ্যাঁ বুঝতে পেরেছি, আমি তাহলে সামনে প্রসিড করলাম। ওকে, তুমি কি শুনতে পাচ্ছো? Why not Yes, response ma'am. with me? কেন কিছু বলো না? কথা বলতে কি তোমাদের খারাপ লাগে? যে ম্যাডাম আমরা বুঝতে পারছি, আচ্ছা আপনি প্রসিড করেন সামনের অংশ। পরীক্ষাতে এই অংশটা জিজ্ঞেস করলে তোমরা আনসার করতে পারো না। আচ্ছা ওকে, আমি এখান থেকে আরেকটু রিক্যাপিচুলেট করে সামনে প্রসিড করি। হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছি যে ইমিউনিটি ক্লাসিফিকেশন তোমাদেরকে চাই, written and viva. So first divided into two part, innate and acquired. Innate, in case of innate, this is natural or non-specific or inborn. এই টার্ম গুলা তোমরা লিখে রাখবে, inborn, natural or non-specific. কেন বলেছি প্রত্যেকটা টার্ম মেনশন করেছি। acquired, acquired এর বেলায় বলেছি this is adapted or specific immunity. এই টার্ম দুইটা লিখে রাখবে পাশে। Then acquired is divided into two parts. এখানে তোমরা লিখে রাখো on the basis of mode of onset of action. কখন শুরু হয়, অ্যাকশনটা কখন শুরু হয়, এটার বেসিসে দুইটা টাইপে ভাগ করা হয়, একটা অ্যাক্টিভ and another প্যাসিভ। এখানে লিখে রাখো on the basis of onset of action. আচ্ছা, নাম্বার 1 হলো অ্যাক্টিভ, নাম্বার 2 হলো প্যাসিভ। অ্যাক্টিভ যেটা, অ্যাক্টিভ মানে সে পরিশ্রমী, এটা তোমাদেরকে বুঝতে হবে। তো পরিশ্রমী সে যে, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। এখানে যেটা এই দুইটা পার্ট থেকে তোমরা লক্ষ্য করো যে এখানে কিন্তু অ্যান্টিবডি কিন্তু কাজ করে, অ্যান্টিবডি কিন্তু। হ্যাঁ, সো এখানে দেখো ও অ্যান্টিবডি, আর প্যাসিভ যেহেতু প্যাসিভ তার কোনো রকমের কোন পরিশ্রমের প্রয়োজন হয় না। সো এখানে রেডিমেড অ্যান্টিবডি পুশ করা, রেডিমেড অ্যান্টিবডি ইজ অ্যাডমিনিস্ট্রেড। এখানে টু পার্ট, ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল অ্যাক্টিভের মধ্যে। তো এখানে তোমরা কিন্তু লক্ষ্য করো, অ্যাক্টিভ যেহেতু, অ্যাক্টিভ মানে হলো এক্সপোজার টু অ্যান্টিজেন, ইট প্রডিউসেস অ্যান্টিবডি। দ্যাট মিনস অ্যাক্টিভে হলো অ্যান্টিজেন এক্সপোজড হইতে হবে, দেন অ্যান্টিবডি তৈরি হবে। এটাকে আমরা টু পার্টে ভাগ করেছি, একটা ন্যাচারাল আর অ্যানাদার আর্টিফিশিয়াল। তো ন্যাচারাল হলো এক্সপোজার টু ইনফেকশাস এজেন্ট, ক্লিনিক্যাল হতে পারে, সাবক্লিনিক্যাল। এনি ইনফেকশন, হেপাটাইটিস বি, সি, এ, রুবেলা, প্রত্যেকটা ইনফেকশাস এজেন্টের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, এটা হলো অ্যাক্টিভ। আর অ্যানাদার হলো আর্টিফিশিয়াল, যেটা আমরা ভ্যাকসিনে দেই। যখনই তোমরা শুনবা ভ্যাকসিন, ইট কন্টেন্স অনলি অ্যান্টিজেন নট অ্যান্টিবডি, এই টার্মটা লিখে রাখো। ভ্যাকসিনেশন অথবা ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশনের মধ্যে লিখে রাখো ইট কন্টেন্স অ্যান্টিজেন, কন্টেন্স অ্যান্টিজেন। সো যখনই অ্যান্টিজেনটাকে তুমি পুশ করবে বডিতে, ভ্যাকসিনটাকে পুশ করবে, আফটার 3 to 5 days ইট প্রডিউসেস অ্যান্টিবডি। এই জন্য এটাকে বলা হয়েছে আর্টিফিশিয়াল। ওকে, আর প্যাসিভটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, যেহেতু এটা বলছি রেডিমেড অ্যান্টিবডি, এখানে কোনো অ্যান্টিজেনের এক্সপোজার হয় না, কিন্তু আমরা রেডিমেড দেই। একটা হলো ন্যাচারাল, ন্যাচারালি কিভাবে তোমার এটা যায় সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, মাদার টু ফিটাস। কারণ ফিটাস কিন্তু যখন মায়ের বডিতে থাকে তখন কিছু
তোমার অ্যান্টিবডি মাদার টু ফিটাসে তোমার ট্রান্সমিট হয়। দ্য ম্যাটারনাল অ্যান্টিবডি ওয়ান টাইপ হচ্ছে ইমিউনোগ্লোবিন জি দ্যাট ইজ ট্রান্সমিটেড থ্রু দ্য প্লাসেন্টা। তো এখানে দুইটা ভাগে লিখে রাখো ম্যাটারনালটাকে, থ্রো প্লাসেন্টা কোন অ্যান্টিবডিটা ট্রান্সমিট হয়? ইমিউনোগ্লোবিন জি। থ্রো ব্রেস্ট ফিডিং ট্রান্সমিট হয় অনলি ইমিউনোগ্লোবিন এ। এন্ড অ্যানাদার হলো রেডিমেডের মধ্যে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল হলো আমরা ডিরেক্ট ইমিউনোগ্লোবিন পুশ করি ইনজেকশনের মাধ্যমে। ভ্যাকসিনটা যেমন ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, ইমিউনোগ্লোবিন তেমনি সেম টাইপ ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয়, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালের মধ্যে আমি একটা কথা বলেছি, দেখো ইমিউনোগ্লোবিন যেটা আছে সেটা কিভাবে কোন কোন ডিজিজ আমরা দিয়ে থাকি, যেমন ভাইরালও দিতে আমরা ভাইরাসের বেলা দেয়, হেপাটাইটিস বি, র্যাবিস, এদের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ইমিউনোগ্লোবিন দেওয়া হয়। তাহলে এই দুইটা এক্সাম্পল লিখে রাখা, হেপাটাইটিস বি এন্ড হেপাটাইটিস রুবেলা। এন্ড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দিই টিটেনাসের ক্ষেত্রে, টিটেনাসের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ইমিউনোগ্লোবিন দেওয়া হয়। সো দিস ইজ রেডিমেড। অ্যাক্টিভ এন্ড প্যাসিভ এই দুইটার কিন্তু তোমাদের ইন ফিউচারে আমি তোমাদেরকে ডিফারেন্স পড়াবো পরে। এখন আজকে আসো মেইন আমাদের টপিকসে। হ্যাঁ, আচ্ছা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি এটাকে কিন্তু অ্যানাদার ওয়ে তো ক্লাসিফাই করা যায়। এভাবে তোমরা এটা যে লিখেছো, প্রথমেই অ্যাকোয়ার্ডটাকে একটা হরাইজন্টাল ড্রয়ের মাধ্যমে এই দুইটাকে লিখবা, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। বাট আরেকটা সাইডে তোমরা আরেকটা সাইডে এভাবে ক্লাসিফিকেশনটা দেখাবা। অ্যাকোয়ার্ডটাকে আরেকটা তুমি ড্র করে হরাইজন্টাল ভাবে ড্র করবে, দেন তোমরা এটা লিখবে অন দ্য বেসিস অফ টাইপ অফ ইমিউন রেসপন্স। কি টাইপের ইমিউন রেসপন্স তৈরি করে এটার উপর বেসিস করে অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আবারও এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, সেল মিডিয়েট ইমিউনিটি, অ্যানাদার হিউমোরাল আর অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। এই জিনিসটা লিখে রাখো, সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড হিউমেরাল। হিউমেরালের মধ্যে লিখো ইট প্রডিউসেস অ্যান্টিবডি, হিউমোরাল আর অ্যান্টিবডি মিডিয়েট ইমিউনিটি লিখে রাখো, এটা প্রডিউসেস অ্যান্টিবডি। আর সেল মিডিয়েটেড ইমিউনিটি হলো ডিফারেন্ট টাইপস অফ সেলস আর পার্টিসিপেটেড, ডিফারেন্ট টাইপস অফ সেলস আর পার্টিসিপেটেড। এই কথাটা শুধু লিখে রাখেন, ডিফারেন্ট টাইপস। আমরা সেল মিডিয়েট ইমিউনিটি পরে করব নেক্সট ক্লাস। ওকে, আচ্ছা নেক্সট আজকে ইনেট ইমিউনিটিতে চলে যাই। আসো, ইনেট ইনেটের মধ্যে আমরা কি কি কম্পোনেন্ট আছে এটা প্রথমে দেখি, দেখলে বুঝবে যে ওয়াই দিস ইজ কল্ড ফার্স্ট লাইন ডিফেন্স অফ দ্য বডি। তখনই বুঝতে পারবো যে ফার্স্ট লাইনে আমরা কেন এটাকে বলি এইটা ডিফেন্স হিসেবে কাজ করে। তো ফিজিক্যাল ব্যারিয়ার, যে কোনো একটা মাইক্রো অর্গানিজম আমাদের বডিতে এন্ট্রি করবে, বাট আল্লাহ তাআলা আমাদেরকে কিছু এমন কিছু মেকানিজম দিয়েছে যাতে এরা ডিরেক্টলি আমাদের বডিতে এন্ট্রি না করতে পারে, বিভিন্ন স্টেপে স্টেপে বাধা দিয়ে রাখছে। এই স্টেপ গুলো হলো ইনেট ইমিউনিটি, দ্যাট ইজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স। তো ইনেটে লিখে রাখো, ইনেট ইমিউনিটি হলো একটা ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম অফ বডি। এন্ড কম্পোনেন্টস, কিছু কিছু কম্পোনেন্ট তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করে, অথবা রিটেনে আসতে পারে, অথবা এমসিকিউতে। হ্যাঁ, জাস্ট একটা লিখে জিনিসটা তোমাদের কিন্তু স্যার লিখে দিয়েছে, আমি শুধু জাস্ট একটু পড়াচ্ছি, দেখো গল্পের মতো পড়িয়ে যাই। ফিজিক্যাল ব্যারিয়ার, স্কিন এন্ড মিউকোজা, ইনট্যাক্ট স্কিন হতে হবে। তোমার উন বা কাট স্কিন যদি হয়, সো যদি হয়ে থাকে, ইন দ্যাট কেস মাইক্রো অর্গানিজম ইজিলি এন্টার ইনটু ইওর বডি। আর অ্যানাদার হলো মিউকোজা অফ দা আমাদের রেসপিরেটরি ট্রাক্ট, জিআই ট্রাক্ট, ইউরিনারি ট্রাক্ট সিস্টেম, ডিফারেন্ট সিস্টেম, এটাকে বলা হয় ফিজিক্যাল ব্যারিয়ার। এই ফিজিক্যাল ব্যারিয়ারটা থাকার কারণে আমাদের কিন্তু মাইক্রো অর্গানিজম গুলো আমাদের বডিতে ডিরেক্টলি এন্টার করতে পারে না। সো দিস ইজ ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, কিছু মেকানিক্যাল কিছু তোমার প্রক্রিয়া আছে, পার্ট আছে, যেটা তোমার যদি বডিতে এন্ট্রি করে, এটা কিন্তু দেখা যাচ্ছে বডি কিন্তু এদেরকে এক্সপেলড করে দেয়, বের করে দেয়। বিভিন্ন সিস্টেম আছে, যেমন ধরো ইনহেলেশনের মাধ্যমে যদি কিছু অর্গানিজম, যদি মাইক্রো অর্গানিজম যদি আমাদের এন্ট্রি করে রেসপিরেটরি ট্রাক্ট, দেখো কি আছে রেসপিরেটরি ট্রাক্টে, নোজ, নেজোফেরিংস, এসব সাথে কিন্তু সিলিয়া থাকে, কিন্তু সিলিয়া কিন্তু কি একটা ঝাড়ুর মতো কাজ করে, সো এটা এক্সপেলড করে দিচ্ছে। মিউকোজা থাকে, মিউকোজা সিক্রেশন, তোমরা জানো যে কোনো মিউকোজা ট্রাক্টে মিউকোজা থাকে। সো মিউকোজ কি করে এন্ট্র্যাপ করে, তোমার যে মাইক্রো অর্গানিজমটা আছে সেটাকে এন্ট্র্যাপ করে ধরে রাখে, মানে ভিতরের দিকে এটা ঢুকতে এটা বাধা দেয়। দেন ডিফারেন্ট টাইপস অফ সিক্রেশন আছে, যেমন টিআর, চোখে আমাদের টিআর থাকে, ইউরিনে ইউরিন থাকে, এগুলো ফ্লাশিং মেকানিজম হিসেবে কাজ করে।
অর্গানিজমকে ফ্লাশিং হিসেবে এটাকে আউট করে দেয়। কাফিং রিফ্লেক্স, স্নিজিং রিফ্লেক্স অফ রেসপিরেটরি ট্র্যাক্ট। এক রেসপিরেটরি ট্র্যাক্টে দেখো রেসপিটিসিলিয়া, মিউকোজা, কাফিং রিফ্লেক্স, স্নিজিং রিফ্লেক্স, এগুলোর মাধ্যমে আমাদের সমস্ত অর্গানিজমটাকে বের করে দিতে হেল্প করে। সো দিস ইজ আমাদের ন্যাচারাল, মানে ফার্স্ট লাইনে যখনই এন্ট্রি করবে এটা বাধা দিবে। সো এটাকে এই জন্য বলা হয় ইনেট। ইউরিন, টিয়ার, এরপর তোমার ধরো আমাদের সিক্রেশন গুলা যে থাকে বডিতে, এনি সিক্রেশন, সেগুলো কিন্তু বাধা দেয়। এখন কিছু কেমিক্যাল ফ্যাক্টর দেখো, কেমিক্যাল বডিতে এমন কিছু কেমিক্যালস আছে দ্যাটস হেল্পস অলসো ইন দ্য রিটার্ড দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। প্রথমে দেখো সিবাম। সিবাম মানে কি? তোমরা লকডাউনে থাকতে থাকতে তোমাদের সবকিছু ডাউনে হয়ে গেছে। ম্যাম সিবাসেস গ্ল্যান্ড সিক্রেশন গুলো হয়, অয়েলি হ্যাঁ, সিক্রেশন। তাহলে সিক্রেশন হচ্ছে আমাদের ঘাম, বাংলায় যেটা বলি আমরা ঘাম, সহজ কথাতে। এটা তোমাদের মুখ দিয়ে বের হয় না, আমি বুঝি না। why not response with me? what is the reason behind this? আমাকে বললো সমস্যা থাকলে যে ম্যাডাম আমরা বুঝতে পারি না বা আমাদের প্রবলেম হয় না, কি তোমরা এটা চালিয়ে রেখে অন্য পড়া পড়ো, হবে না কিছু। তোমরা খুব কামের কাজ করো যদি লেকচার ক্লাস, যেটা তোমরা পরীক্ষা আসার কথা, সেগুলোতে পার্টিসিপেট যদি না করো। আমি কিন্তু অনেক কথা বলে ফেলি, রিটেন কোনটা, ভাইবা কোনটা, এমসিকিউ, এগুলো যদি শোনো দেখবা যে পরীক্ষার সময় এমন কিছু কোশ্চেন আসছে তোমার কিন্তু রিভাইজ দেওয়ার সময় নাই, কিন্তু পরীক্ষার সময় তোমরা দেখবা যে ওই যে ম্যাডামের ক্লাসে তুমি লেকচার পার্টিসিপেট করছো, ওই লেকচার থেকে কিছু কোশ্চেন এসে গেছে, তুমি আনসার করতে পারতেছো। এটাই কিন্তু হয় ইউজুয়ালি, এগুলো হয় কিন্তু। আচ্ছা, সিবাম তাহলে হলো যেটা তোমার সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যেটা সিক্রেশন বের হয়, that is mainly contain lactic acid and fatty acid. Okay, it inhibit the growth of microorganism, গ্রোথটাকে রিটার্ড করে দেয়। সো ইট ইজ অ্যানাদার একটা ইম্পর্টেন্ট ফাংশন সিবামে। এরপরে দেখো স্টোমাক এন্ড ভ্যাজানা, অ্যাসিডিক পিএইচ অফ স্টোমাক এন্ড ভ্যাজানা। শুধু স্টোমাকে যে অ্যাসিডিক পিএইচ থাকে নট না, ইন কেস অফ ফিমেল ভ্যাজানাতেও কিন্তু তোমার অ্যাসিডিক পিএইচ থাকে। সো দে ইনহিবিট দা গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজম। যদি কোনো একটা আমরা ইনজেস্ট করে ফেলি স্টোমাকের অ্যাসিডিক পিএইচ, এটাকে কিন্তু ডেথ মানে কিল করে ফেলবে। ভ্যাজানাতেও কিন্তু সেম অ্যাসিডিক পিএইচ থাকার কারণে বাইরের কোনো অর্গানিজম যদি এন্ট্রিও করে সেটাকে কিল করে ফেলে। দেন স্পার্মিন এন্ড জিঙ্ক, দ্যাট ইজ প্রেজেন্ট ইন সিমেন। সিমেনের মধ্যে কিন্তু জিঙ্ক থাকতেছে, স্পার্মিন থাকতেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ দ্য স্পারম্যাটাজা এন্ড অলসো ইনহিবিট দ্য গ্রোথ অফ অ্যানাদার মাইক্রোঅর্গানিজম। অন্য কোনো মাইক্রোঅর্গানিজম দিয়ে যদি ইনফেকশন হয় সেটাকে কিন্তু তারা ইনহিবিট করে। আর জিঙ্কটা হচ্ছে স্পারম্যাটাজার গ্রোথে হেল্প করে থাকে। কিছু কিছু আদার কেমিক্যাল ফ্যাক্টর থাকে, যেমন তোমরা সামনে পড়বে বারবার শুনতে থাকবে সাইটোকাইন, কেমোকাইন, এগুলা কিসের মধ্যে পড়ে, ইনেট নাকি অ্যাকোয়ার্ড? তো মোস্ট cytokines and chemokines that are included in innate immunity, মানে ন্যাচারাল ওয়েতে ফার্স্ট টাইম যখনই অ্যান্টিজেন এক্সপোজার হবে তখন এই সাইটোকাইন গুলা সিক্রেশন হয়। দেখবা যে ম্যাক্রোফেজ থেকে কিছু সিক্রেশন হচ্ছে, নিউট্রোফিল থেকে সিক্রেশন হচ্ছে। দিস আর পার্ট অফ ইনেট ইমিউনিটি। তোমাদেরকে হয়তো কিছু দিবে যে হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য ইনেট ইমিউনিটি, হ্যাঁ দিতে পারে 1 2 3 4 5 ট্রু ফলস দিতে থাকবে। কথা বুঝছো? তো এই জিনিসগুলো ডিফারেন্সটা মনে রাখতে হবে। দিস আর দ্য কেমিক্যাল ফ্যাক্টর। নাও কিছু সেলুলার ফ্যাক্টর থাকে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ইন আওয়ার ইনেট সিস্টেম। যেমন ধরো আমাদের বডিতে কিছু নর্মাল ফ্লোরা থাকে, নর্মাল ফ্লোরা অফ দ্য থ্রোট, কোলন এন্ড ভ্যাজানা। তোমরা ভাবতে পারো যে বডিতে কোনো মাইক্রো অর্গানিজম থাকে না, শুধু বাইরের থেকে যেগুলো আসে সেগুলা প্যাথোজেন তৈরি করে। না, আমাদের বডিতে থ্রোটে বলো, কোলন বলো, ভেজানাতে বলো, সাম ব্যাকটেরিয়া প্রেজেন্ট। তারা সবসময় রেসিডেন্ট হিসেবে থাকে। রেসিডেন্স কিছু থাকে না পার্সন, আমরা রেসিডেন্সিতে রেসিডেন্ট কিছু পার্সন আমরা বসবাস করি। তো এইরকম নর্মাল ফ্লোরা কিছু থাকে, এটা লিখে রাখো। সাম ব্যাকটেরিয়া দে resides in the throat, colon, vagina as normal flora. Normal flora হিসাবে থাকে। They do not hamper to the body. বডিতে কোনো হ্যাম্পার করে না, বাট এটা থাকার সুবিধা আছে। কিন্তু সুবিধা হলো
তারা এই বডির যে বিভিন্ন রিসেপ্টর গুলাকে অকুপাই করে রাখে, যে কারণে প্যাথোজেনিক যে অর্গানিজম যদি কখনো আমাদের বডিতে এন্ট্রিও করে তারা কিন্তু প্যাথোজেনেসিস তৈরি করতে পারবে না। তোমরা একটা জানো আমাদের কিন্তু মাইক্রোবায়োলজিতে খুবই ইম্পর্টেন্ট রিসেপ্টর। একটা প্যাথোজেনিক অর্গানিজম রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হবে, দেন এন্টার ইনটু দ্য মেইন অর্গানস। ওকে, তো নর্মাল ফ্লোরা যেটা, সেটা যদি নরমালি সেই ওই রেসিডেন্সিতে ওই রিসেপ্টর গুলোকে ব্লকই করে রাখে, তাহলে প্যাথোজেনিক অর্গানিজম যদি এন্ট্রিও করে সে কিন্তু ওই রিসেপ্টরের জায়গায় বসতে পারে না। সো দিস ইজ বেনিফিশিয়াল এফেক্ট অফ দিস নর্মাল ফ্লোরা। কথা বুঝতে পারছো? এই ফর দ্য নর্মাল ফ্লোরা দ্য প্যাথোজেনিক organism cannot bind with the receptor of our body and cannot cause disease. So this is the part of innate immunity, natural way. আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সে আল্লাহ তাআলা কিছু দিয়ে দিয়েছে। ফার্স্ট লাইন এটি মনে রাখবা যেটা আমাদের বডিতে অলরেডি আছে। কথা বুঝছো? অলরেডি আছে। দেয়ার ইজ নো নিড অফ স্টিমুলেশনের কোনো প্রয়োজন নাই, অলরেডি আছে। এটা দেখো সেলস, এখানে তোমাদের একটা কোশ্চেন দেয় এটার মধ্যে, নেম cells বা write the name of the cell which participates in the innate immunity. innate immunity তে কিছু সেল আছে পার্টিসিপেট করে, এদের নামগুলো লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট, এই সেলটা, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন রিটেন এন্ড অলসো ইওর ভাইবা এন্ড অলসো ইওর এমসিকিউ। খুবই ইম্পর্টেন্ট, এই সেলটা দিয়ে রেড লাইন দিয়ে মার্ক করে রাখেন। তাহলে আমরা ইনেটে যারা প্রথম লাইনে ডিফেন্সে আসে তাদেরকে দেখি। কিছু থাকে আমাদের ফ্যাগোসাইটিক সেল। ফ্যাগোসাইটিক সেল মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাগোসাইট? টার্মটা তো ফিজিওলজিতে পড়েছো মনে হয় না? ফ্যাগোসাইটিক সেল মানে কি বলো তো? ফ্যাগোসাইটস মানে কি? ফ্যাগোসাইটস অর্থ কি বলো তো? হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাগোসাইটিক সেল? স্টুডেন্ট প্লিজ রেসপন্স উইথ মি। মানে ভক্ষণকারী মানে হ্যাঁ, সেল। ভক্ষণ করে, দ্যাট মিন, হ্যাঁ ভক্ষণ করে, যে এটার বাংলা অর্থ যে খেয়ে ফেলে, গিলে ফেলে। সো আচ্ছা, তাহলে ফ্যাগোসাইটিক সেলের কাজ হলো তোমার যখন কোনো মাইক্রো অর্গানিজম বডিতে এন্ট্রি করবে সে তাকে গিলে ফেললো, ডিরেক্ট গোগ্রাসে গিলে ফেললো, ফ্যাগোসাইটিক সেল। সো এটা কি আমাদের জন্য কি ভালো হলো না এই সেলটা থাকার কারণে? সে যদি দিব্যি ফ্রিলি মুভ করতো বডিতে, তাহলে ইট ইজিলি কজ হার্ম টু বডি। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সিস্টেম দিছে, দেখো প্রত্যেকটা সিস্টেম আসছে। এই যে প্রথমে ফিজিক্যাল ব্যারিয়ার, এটা ক্রস করতে হবে, তারপরে মেকানিক্যাল যারা আছে এগুলা ক্রস করতে হবে, কিছু কেমিক্যাল ফ্যাক্টরকে ক্রস করতে হবে, এরপর বডিতে ব্লাডে অথবা টিস্যুতে আসলো, দেন এখানেও আল্লাহ তাআলা কিছু মেকানিজম রেখে দিছে ডিফেন্স। এই যে ফ্যাগোসাইটিক সেলটা প্রথমে আসে, ফার্স্ট লাইন কিন্তু ফ্যাগোসাইটিক সেল। তো এটাকে একদম আন্ডারলাইন করে রাখেন, ফ্যাগোসাইটিক সেল কোন সেলটা প্রথমে আসে? ফ্যাগোসাইটিক সেল কামস ফার্স্ট। এখন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে আমাকে কিছু ফ্যাগোসাইটিক সেলের নাম বলো, টেল মি দ্য নেম অফ ফ্যাগোসাইটিক সেল। আমি খুব জিজ্ঞেস করি, আপনারা এইটা আন্ডারলাইন করে রাখেন। ফার্স্ট বলবেন ডেনড্রাইটিক সেল, সেকেন্ড ম্যাক্রোফেজ, থার্ড নিউট্রোফিল। ওকে, ফ্যাগোসাইটিক সেলের মধ্যে তিনটা আছে, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ এন্ড নিউট্রোফিল। ওকে, নিউট্রোফিল কিন্তু দুইটা সাইডে কাজ করবে, একটা ফ্যাগোসাইটিক সেল, অ্যানাদার এটা হচ্ছে গ্রানুলোসাইটিক সেল হিসেবেও এটা কাজ করে। তো এটা তুমি তাহলে তিনটার নাম লিখে রাখো, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল। নিউট্রোফিলও কিন্তু ভক্ষণ করে, ম্যাক্রোফেজও ভক্ষণ করে, ডেনড্রাইটিক সেলও ভক্ষণ করে। তাহলে আমি অ্যাকর্ডিং টু পটেনশিয়ালিটি অনুযায়ী, পটেন্সি অনুযায়ী এটা লিখেছি। হ্যাঁ, এই তিনটার মধ্যে আমি জিজ্ঞেস করি কোনটা বেশি মোর ইফেক্টিভ, তখন বলবে ডেনড্রাইটিক সেল। কথা বুঝছো? ডেনড্রাইটিক সেল কেন বেশি ইফেক্টিভ সেটা আমি পরে বলে দেব। ডেনড্রাইটিক সেলটা বেশি ইফেক্টিভ, সবচেয়ে বেশি সে ভক্ষণ করতে পারে, বেশি তোমার ইনজেস্ট করতে পারে। সেকেন্ড লেখো, সেকেন্ড সেল গ্রানুলোসাইটিক সেল। নাম্বার 1 নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এই তিনটা জিনিস লিখে রাখো, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এই তিনটা জিনিস দেখো প্রত্যেকটার কিন্তু গ্রানুলস কিন্তু থাকে। তো আমরা যে গ্রানুলোসাইটিক সেল তার মধ্যে শুধু লিখেছি, বলো আচ্ছা। দেখো
3 নাম্বার ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল আর মাস্ট সেল। তাহলে এখানে প্রথমে আমি জিজ্ঞেস করি ফ্যাগোসাইটিক সেল কি কি, তিনটার নাম বলবেন। গ্রানুলোসাইটিক সেল, এই পয়েন্টটা দিয়ে আপনাকে এই সেলগুলোর নাম লিখতে হবে। নিউট্রোফিল, ইউসোনোফিল, ব্যাসোফিল, প্রত্যেকটা গ্রানুলোসাইট থাকে, সেই জন্য গ্রানুলোসাইটিক সেল দিয়েছি। ন্যাচারাল কিলার সেল অ্যান্ড লাস্ট অফ অল মাস্ট সেল। তোমরা কি করো, ডেনড্রাইটিক একটা লিখো, নিউট্রোফিল একটা লিখো, মাস্ট সেল লিখো, এরকম 3-4টা লিখো, এভাবে হবে না। পয়েন্ট আকারে যেভাবে আমি বলেছি ঠিক দ্যাট ওয়েতে পরীক্ষা লিখতে হবে এবং ভাইভাতে ঠিক এই ওয়েতে আপনাদেরকে বলতে হবে। তারপর আমি জিজ্ঞেস করি অনেক সময় মাসলটা কোথায় কাজে লাগে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইন হাইপার সেন্সিটিভিটি। লিখে রাখো মাসল ইম্পর্টেন্ট ইন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। তোমরা এটাই বলতে পারো না হাইপার সেন্সিটিভিটিতে মাসল এন্ড ব্যাসোফিল ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু বলতে পারো না। আমি তখন জিজ্ঞেস করি, এটা আমার একটা খুব পছন্দের কোশ্চেন, মাসলটা কোথায় কাজে লাগে, একটা এক্সাম্পল দাও। ম্যাডাম দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইন টাইপ 1 hypersensitivity reaction, allergic reaction, anaphylactic shock, এটাতে কিন্তু এই মাস্ট সেলটা কিন্তু ইম্পর্টেন্ট। ব্যাসোফিলও কিন্তু সেম, লিখে রাখো মাস্ট সেল, ব্যাসোফিল, দ্যাটস আর ইম্পর্টেন্ট ইন টাইপ 1 hypersensitivity reaction। ওকে, আচ্ছা নেক্সট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের মধ্যে কিছু জিনিস আছে যেটা ইনঅ্যাট ইমিউনিটিকে ডিরেক্ট স্টিমুলেট করে। কমপ্লিমেন্টে তোমরা ইন ফিউচারে পড়বে, এটা আমাদের বডিতে ব্লাডে কিছু ইনঅ্যাক্টিভ প্রোটিন থাকে যেগুলো আমাদের ডিফেন্স মেকানিজমে হেল্প করে। কমপ্লিমেন্টের 3টা পাথওয়ে থাকে, ক্লাসিক্যাল, অল্টারনেটিভ এন্ড ল্যাকটিন। 3টা পাথওয়ের মধ্যে অনলি 2 পাথওয়ে, যেখানে যেটা মেনশন করেছি অল্টারনেটিভ এন্ড ল্যাকটিন পাথওয়ে, দ্যাটস আর পার্টিসিপেট ইন ইনএট ইমিউনিটি। এই দুইটা কথা শুধু আপনারা লিখেন যে ইনএট ইমিউনিটিতে পার্টিসিপেট করে কমপ্লিমেন্টের কোন পাথওয়ে গুলা। তোমাদেরটা এমসিকিউ দিতে পারে অথবা ভাইভাতে আমরা জিজ্ঞেস করে থাকি, এটা টার্ম দিয়ে লিখে রাখেন কমপ্লিমেন্টের মধ্যে অল্টারনেটিভ এন্ড ল্যাকটিন পাথওয়ে, অল্টারনেটিভ এন্ড ল্যাকটিন পাথওয়ে, দ্যাটস আর পার্টিসিপেট in innate immunity। ব্রেকেটে আরেকটা জিনিস লিখে রাখেন, ক্লাসিক্যাল পাথওয়ে, CLASSICAL, ক্লাসিক্যাল পাথওয়ে participate in classical pathway participate in active immunity, acquired immunity। ভিতরে একটা ব্রেকেটে লিখে দাও, তাহলে তোমাদের সুবিধা হলো একই টাইমে তোমরা দেখে নিলা ইনএটের মধ্যে কোন দুইটা পাথওয়ে আর অ্যাকর্ডের মধ্যে কোন ইমিউনিটিটা আমাদের কোন কমপ্লিমেন্টটা পার্টিসিপেট করে। লাস্ট অফ অল দেখো ইন্টারফেরন। ইন্টারফেরন কিন্তু তোমরা কি ওয়ার্ডটা কোথায় পড়েছো বলো তো, আমি কোথায় পড়িয়েছি তোমাদেরকে ইন্টারফেরন? ইন্টারফেরন আলফা, বিটা, গামা। ইন্টারফেরন যারা পুরাতন তারা অন্তত অ্যাটলিস্ট বলো আমি এটা কোথায় পড়িয়েছি ইন্টারফেরন এই টার্মটা। ভাইরোলজিতে ম্যাম। হ্যাঁ ভাইরোলজিতে এটা পড়িয়েছো, ইন্টারফেরন দিয়ে একটা ডেফিনেশন আলফা বিটা দ্যাটস আর ইম্পর্টেন্ট ইন ইওর ভাইরোলজি, আলফা বিটা। আর আলফা গামা যেটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইজ ম্যাক্রোফেজ স্টিমুলেশন। তাহলে লিখে রাখো ইন্টারফেরন দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আলফাটা লিখে রাখো ইম্পর্টেন্ট ফর টু রিমুভ ভাইরাস, that is important for in virology, আলফাটা স্পেশালি আলফা এন্ড বিটা। হ্যাঁ, আর গামাটা লিখে রাখো ইন্টারফেরন গামা দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর স্টিমুলেশন অফ ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজকে স্টিমুলেট করতে ইন্টারফেরন গামা প্রয়োজন হয়। দেখবা সেল মিডিয়েটেড ইমিউনিটিতে ইন্টারফেরন গামা কিন্তু খুব প্রয়োজন হয়। এই কথাটা লিখে রাখেন, আলফা বিটা ইম্পর্টেন্ট ইন ভাইরোলজি। আমরা কিন্তু পড়েছি কিন্তু একটা ভাইরাস ইনফেকশন করলে নন ইনফেক্টেড সেলকে কিভাবে যাতে ভাইরাস যাতে ইনফেক্ট না করতে পারে, আলফার কাজ কিন্তু তখন থাকে। আর গামাটা হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর স্টিমুলেশন অফ ব্যাকটেরিয়া, গামা। আচ্ছা ডিফেন্সিন, এটা একটা প্রোটিন দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইওর ডিফেন্স মেকানিজম অফ বডি, তার নামটা লিখে রাখেন।
আদার্স কিছু মেকানিজম আছে, একটা ফিভার, অ্যাকুইট ফেস প্রোটিন, যে কোনো একটা ফিভার হলে আমাদের বডিতে কিছু ফেস প্রোটিন তৈরি হয় লিভার থেকে। তো একটা ফিভার যখন তৈরি হয় বডি টেম্পারেচারটা অনেক হাই হয়, দ্যাটস হাই টেম্পারেচার that is important that inhibit the growth of microorganism, mainly it retard the growth of microorganism. fever, high temperature. ওকে, তাহলে তোমাদের এটা একটা এমসিকিউর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। আজকাল কিন্তু এমসিকিউ তে 5টা দিয়ে দেয়, এ বি সি ডি ই। তাহলে ট্রু ফলস গুলা দেখতে তোমাদের সুবিধা। শুধু এটাই মনে রাখো, ইনেটে হলো ফার্স্ট লাইন ডিফেন্স, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, বডিতে অলরেডি এটা আছে, এটাকে শুধু আসে যখন যেটা প্রয়োজন সে শুধু পার্টিসিপেট করে। তো প্রথমে আমাদের, আমি অলরেডি বলেছি, ফিজিক্যাল ব্যারিয়ার, এটাকে অতিক্রম করতে হবে, দেন মেকানিক্যাল, আরো ভিতর দিকে গেলে মেকানিক্যালটা পার্টিসিপেট করে, দেন কিছু কেমিক্যাল আছে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে আপ টু, এরপর আরো ভিতরের দিকে গেলে দেখা যাচ্ছে আমাদের কিছু সেল পার্টিসিপেট করে। একটা হলো নরমাল ফ্লোরা, যেমন থ্রোটে থাকে, কোলনে থাকে, ভ্যাজানাতে থাকে, এরা কিন্তু পার্টিসিপেট করে। তারপরে টিস্যুতে আমাদের কিছু সেল থাকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটাকে আন্ডারলাইন করে রাখেন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 1 2 3 4 এভাবে আপনাদেরকে পরীক্ষায় বলতে হবে এই সেলগুলো পার্টিসিপেট করে, যেটা নাম জানতে চাবে। আর কমপ্লিমেন্টের মধ্যে which pathway participate in innate immunity. Now criteria of the innate immunity. Okay, ক্রাইটেরিয়ার মধ্যে কিছু দেখো, আমরা কিছু some criteria that are mentioned in this part. Number 1 criteria, প্রথমে দেখো এটা কি লিখেছি, present from birth। তোমাদের কিন্তু সবই জানা আছে, স্যার ঠিক এভাবেই লিখছে, আমি জাস্ট একটু পড়াচ্ছি যাতে তোমরা আরেকটু মনে করায় দিতে পারি, বুঝছো? তো প্রেজেন্ট ফ্রম বার্থ, আমি তো বলছি ইনেটের একটা নাম কি, দিস ইজ ইনবর্ন, ইট প্রেজেন্ট ফ্রম বার্থ, বার্থ থেকেই থাকবে। আর প্রি ফর্ম আর এন্ড অ্যাক্টিভ, অথবা এটাকে তৈরি করা থাকে এবং এটা অ্যাক্টিভ অবস্থায় থাকে। কথা বুঝতে পারতেছো যে এটা যে স্টিমুলেশন দিবে তারপরে এটা অ্যাক্টিভ হবে, নো, এটা প্রি ফর্ম এন্ড অ্যাক্টিভ, বার্থ থেকে যেহেতু থাকে, এটার অ্যানাদার একটা ফর্ম হচ্ছে প্রি ফর্ম, আগে থেকে তৈরি এবং এটা অ্যাক্টিভ অবস্থায়। আচ্ছা, এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে লিখে রাখো, ফার্স্ট লাইন ডিফেন্স অফ আওয়ার বডি, ফার্স্ট লাইন ডিফেন্স অফ আওয়ার বডি, ফার্স্ট লাইন ডিফেন্স অফ আওয়ার বডি। সেকেন্ড দেখো, অ্যান্টিজেন নন স্পেসিফিক, এটার কিন্তু অ্যানাদার একটা নেম বলেছি, অ্যান্টিজেন নন স্পেসিফিক। ইট ক্যান নট ডিটেক্ট ইজ ইট ব্যাকটেরিয়া, ইজ ইট ভাইরাস, আর ইজ ইট ফাঙ্গাস। অথবা ব্যাকটেরিয়ার কিন্তু বিভিন্ন টাইপের অ্যান্টিজেন থাকে, একটা ব্যাকটেরিয়াল সারফেসে বিভিন্ন টাইপের প্রোটিন থাকে, সে কিন্তু এগুলো ডিটেক্ট করতে পারে না, সে শুধু বুঝে দিস ইজ ফরেনার, দিস ইজ ফরেনার মানে এটা ফরেন পার্টিকেল, ফরেন অ্যান্টিজেন, ফরেন সাবস্ট্রেট, এটাকে সে শুধু ডিটেক্ট করতে পারে। আমি তোমাকে বললাম, হ্যাঁ, সে শুধু ডিটারমাইন করতে পারে না এটা কোন ক্লাসের মধ্যে, সে দেখবে আমার বডির জন্য এটা ফরেনার, সো আমাকে এটাকে কিল করতে হবে বা ফ্যাগোসাইট করতে হবে, কিল করতে হবে, সে শুধু এটাই বুঝে। সো এটাকে এই জন্য বললাম দিস ইজ নন স্পেসিফিক। কথা বুঝছো, ইট ক্যান নট স্পেসিফিক টু দা স্পেসিফিক প্রোটিন, এক একটা প্রোটিনের জন্য এক একটা অ্যান্টিজেন কিন্তু স্পেসিফিসিটি থাকে। হ্যাঁ, ওই যে ওই অ্যান্টিজেন অনুযায়ী এই ম্যাক্রোফেজটা আসবে, এই ডেনড্রাইটিক সেলটা আসবে, এভাবে কাজ করে না। শুধু দেখে এটা আমার বডিতে ফরেনার, এটা চোর, এটা ডাকাত নাকি, এটা সে দেখে না, সে শুধু দেখে এটা ফরেন পার্টিকেল, এটা দেখলে বুঝলেই হয় আগে আসবে, এই জন্য এটাকে বলা হয় অ্যান্টিজেন নন স্পেসিফিক। There is no memory of prior exposure. Exposure হওয়ার আগে তার কোনো মেমোরি থাকে না, এবং এক্সপোজার হওয়ার পরেও কোনো মেমোরি ডেভেলপ হয় না, বিকজ যেহেতু এটা নন স্পেসিফিক, এনি পার্সনের এগেইনস্টে সে দাঁড়াইতে পারে, তার কোনো মেমোরি থাকার প্রয়োজন পড়ে না। একটা স্পেসিফিক পার্সনকে তুমি যদি মানে ডিফেন্স করতে যাও, তোমার কিন্তু তার সম্পর্কে ওয়েল প্ল্যানিং থাকা প্রয়োজন, তার সম্পর্কে তুমি রিসার্চ করবা কিভাবে তুমি তার থেকে নিজেকে প্রোটেকশন করতে পারবা। কথা বুঝতে পারতেছো? যখন দেখবা যে নন স্পেসিফিক কোনো পার্সন, না কোনো মেমোরি দরকার নেই, অ্যাজ এ হোল আমি একটা চ্যাপ্টার রাখবো যে চোর গুলা আসলে এইরকম দিব, কোনো সমস্যা নাই, যে কোনো চোর আসুক,
সে চট্টা থেকে আসুক আমার বাসায়, নাকি তোমার কাপ্তান বাজার থেকে আসতেছে, না কোথা থেকে আসতেছে, কোন এরিয়া থেকে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি বুঝতেছি এটা চোর, ফরেন পার্টিকেল, সো এটাকে আমি কিল করব। ওর ব্যাপারটা হচ্ছে এরকম। কথা বুঝছো? তাহলে প্রায়র এক্সপোজার হওয়ার পরে কোনো মেমোরি নাই, এটা লিখে রাখো, নো মেমোরি, নো মেমোরি বিফোর অ্যান্ড আফটার এক্সপোজার অফ অ্যান্টিজেন। নো মেমোরি বিফোর অ্যান্ড আফটার এক্সপোজার অফ অ্যান্টিজেন। এরপর লিখো ইমিডিয়েট ম্যাক্সিমাল রেসপন্স। যখনই তার রেসপন্সটা শুরু হয়, ইমিডিয়েট অনসেট রেসপন্স লিখে রাখো, রেসপন্সটা কখন শুরু হয়, ইমিডিয়েট অনসেট, সাথে সাথে আসছো, সাথে সাথে অ্যাটাক, ইমিডিয়েট অনসেট উইদিন ফিউ মিনিটস। তাহলে রেসপন্সটা লিখে রাখো, রেসপন্সটা অনসেট অফ অ্যাকশনটা কি হবে, ইমিডিয়েট অনসেট, র্যাপিড অনসেট। হ্যাঁ, র্যাপিড অনসেট। এরপরের লাইনটা লিখে রাখো, প্রথম টাইমে এক্সপোজার হলো, কিন্তু সেম ধরো আবার 5 দিন পরে সাবসিকুয়েন্ট আবার সেম অ্যান্টিজেনের এগেইনস্টে এক্সপোজার হলো, দুইটার কি মানে রেসপন্স কি একরকম হবে কিনা, তোমাদের মনে এটা একটা কোশ্চেন থাকতে পারে। যেহেতু তার মেমোরি সেল নাই, সো ইনিশিয়াল এন্ড সাবসিকুয়েন্ট রেসপন্সেস আর সেম, দুইটাই কিন্তু একই রকম হবে। প্রথমে যেরকম রেসপন্স হবে, সেকেন্ড টাইম হোক, থার্ড টাইম হোক, ইনিটে কিন্তু একই সেম টাইপের হবে। ওকে, এই জন্য এটা লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। নো মেমোরি সেল, মেমোরি সেল যেহেতু নাই, সো ফার্স্ট টাইম এক্সপোজার হলো ইমিডিয়েট অনসেট, ওকে ভালো কথা। সেকেন্ড টাইম হলো, থার্ড টাইম হলো, সেম রেসপন্স একই রকম হবে। আমি তো মেমোরি সেল নাই, একই রকম যে আরো বেশি ইফেক্টিভ, আরো বেশি ফোর্স তার বিরুদ্ধে কাজ করবে, সেটা কিন্তু হবে না। ফাইনাল দেখো, লিমিটেড রোল অফ রিকগনিশন মলিকুলস, দ্যাট ইজ প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। ধরো তোমরা একটা ভাবতে পারো, একটা ম্যাক্রোফেজ, সে একটা ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইট করবে পুরোটা। হ্যাঁ, ব্যাকটেরিয়ার বিভিন্ন সারফেস বিভিন্ন প্রোটিন থাকে, কিন্তু সে কিন্তু পুরোটা দেখে যে চিনে ঠিক তা না, হয়তো ব্যাকটেরিয়ার কিছু একটা পার্ট, সেটাকে সে অ্যান্টিজেন হিসেবে ডিটেক্ট করে থাকে। হ্যাঁ, এক্ষেত্রে বলা হয়েছে লিমিটেড রেল অফ রিকগনিশন মলিকুলস, মানে ছোট ছোট যে কিছু পার্ট থাকে আমাদের সারফেসে, এগুলাকে আলাদা ভাবে সে কিন্তু স্পেসিফাই করতে পারে না। এটাকে বলা হয় প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, মানে প্রত্যেকটা আলাদা আলাদা প্রোটিন অনুযায়ী যে আলাদা অ্যান্টিজেন, সেটা অনুযায়ী সে মানে রিকগনাইজ করতে, অ্যাজ এ হোল সে বুঝে এটা একটা অ্যান্টিজেন, এটা একটা ফরেন পার্টিকেল, সেভাবেই সে কিন্তু পার্টিসিপেট করে। তোমরা কিন্তু অ্যাকর্ডের বেলা দেখবা যে, যেমন ধরো ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের দেখা যায় একটা স্পেসিফিক একটা প্রোটিনের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করে। বুঝতে পেরেছো? মানে সে একটা রিসেপ্টর, একটা শুধু সাইট, তাকে রিকগনাইজ করে, ওইটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। এটা কিন্তু ইনেটে কিন্তু এরকম হয় না। সে অ্যাজ এ হোল পুরা একটা ভাবে যে এটা আমাদের বডিতে, এটা আমাদের জন্য হার্মফুল, এটা একটা হার্মফুল অ্যান্টিজেন, সো এটাকে রিকগনাইজ করে সে মাঠে নামে। তাহলে বুঝলাম ইনেট হলো দ্যাট ইজ ফার্স্ট লাইন ডিফেন্স অফ আওয়ার বডি, যেটা টোটালি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা যদি না দিত, আমরা কিন্তু পথেই মারা যেতাম। সো এই ক্রাইটেরিয়া গুলো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের অনেক সময় দেয়, ইনেট ইমিউনিটি টেল সাম, রাইট সাম ক্রাইটেরিয়া অফ ইনেট ইমিউনিটি, অথবা ডিফারেন্সের সময় কিন্তু এগুলা কাজে লাগবে, তোমরা এটা তখন বুঝে নেবে। নেক্সট, নাও অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে এবার আসো আমরা পড়ি, দেখি। কিছুক্ষণ আগে পড়েছি ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট, তোমরা কিন্তু পড়েছো, দেখেছো না? অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করেছি, দুইটা কম্পোনেন্ট থাকে অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে। আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে দুইটা ভাগে ক্লাসিফাই করেছি। একটা ক্লাসিফিকেশনে দেখিয়েছিলাম যে অন দ্য বেসিস অফ টাইপ অফ ইমিউন রেসপন্স, কি টাইপের ইমিউন রেসপন্স হয় অ্যাকর্ডে, ওইটা অনুযায়ী দুইটা ভাগে ভাগ করা আছে। এই কম্পোনেন্ট গুলাকে এই ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ফেলে দিয়েছি। দেখো দুইটা টাইপ, হিউমারাল অথবা অ্যান্টিবডি মিডিয়েট। হিউমারালের নাম হলো অ্যান্টিবডি, তোমরা কিন্তু অনেকেই জানো না হিউমারালের আরেকটা নাম কি, অ্যান্টিবডি। আমি যদি বলি হিউমারাল মিডিয়েটে কোন সেল পার্টিসিপেট করে, তোমরা আকাশ থেকে পড়ো হিউমারালের অ্যানাদার নেম অ্যান্টিবডি। এটা কি করে, এটা ইনভলভস
এটা যেহেতু অ্যান্টিবডি মিডিয়েটেড, সো এটা কি প্রোডাকশন করে? মেইনলি প্রোডিউস অ্যান্টিবডি and mediated by B lymphocyte. এই কথাটা লিখে রাখো, বিকজ তোমরা একটা ফাইনালি দেখবা আলটিমেট বি লিম্ফোসাইট কনভার্ট হয় প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। যে 5 রকমের আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয় সেটাই কিন্তু আমাদের বডি ডিফেন্স মেকানিজমে হেল্প করে। সেই জন্য বললাম হিউমারাল ইমিউনিটি যে এটা কি দিয়ে মিডিয়েট হয়? মেইনলি বি লিম্ফোসাইট, এটা লিখে রাখো। দেন এটা প্রডিউস করে, দিস পাথওয়ে প্রডিউসড ইনভলভস প্রোডাকশন অফ 5 টাইপস অফ অ্যান্টিবডি, involves production of 5 types of antibody. শেষ। Now another pathway, accorded another একটা pathway cellular অর্থাৎ cell mediated immunity. Cell mediated immunity, CD4 T cell and CD8 T cell mediated. CD4 T cell and CD8 T cell mediated immunity. CD4 T cell and CD8 T cell immunity আছে। এখানে দেখো সেল মিডিয়েটেড, যেহেতু মানে বুঝবে যে এটা পার্টিসিপেট করতে কিছু সেল পার্টিসিপেটস করে থাকে, তো এটা মেইনলি মিডিয়েটেড হয় টি সেল, হেল্পার টি সেল। সিডি টি সেল হচ্ছে মেইনলি পার্টিসিপেট, এটা মেইনলি হয় মিডিয়েট হয় CD4 টি সেল। এটা লিখে রাখো, মিডিয়েটেড বাই টি সেল, মিডিয়েটেড বাই টি সেল। আর some cells participates in this pathway, some cells. শোনো, নিয়ন্ত্রণ যেমন ধরো আমি তোমাকে বলি আমার ডিপার্টমেন্ট মিডিয়েটেড বাই মি, বাই ইউর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এটা না মানে আমি কন্ট্রোলিং করতেছি, এটাকে বলা হয় মিডিয়েটেড। কিন্তু আমার আন্ডারে ডিফারেন্ট পারসন আছে, কিছু থাকে আমার আন্ডারে টিচার, কিছু থাকে লেকচারার, কিছু থাকে ল্যাব টেকনিশিয়ান, এই ধরনের। তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই আমি তোমাকে বোঝাচ্ছি যে মিডিয়েটেড বাই টি সেল, হেল্পার টি সেল, লিখে রাখো মিডিয়েটেড বাই হেল্পার টি সেল। CD4 হেল্পার টি সেলের আরেকটা নাম হলো CD4 টি সেল, CD4 টি সেল মিডিয়েটেড বাই CD4 টি সেল। আচ্ছা, আর ডিফারেন্ট সেল পার্টিসিপেট ইন দিস পাথ, ডিফারেন্ট সেল নামগুলা লিখে রাখো যে সেল মিডিয়েট ইমিউনিটিতে কোন কোন সেল, আদার কি কি সেল পার্টিসিপেট করে থাকে। হ্যাঁ, এটা লিখবেন যখন ডিফারেন্ট সেল থাকবে তখন লিখবেন। আবার লিখেন CD4 টি সেল, এটা কিন্তু লিখবেনই, এটা তো মিডিয়েট হয় কিন্তু সেও কিন্তু পার্টিসিপেট করে, সো এটা লিখতে হবে CD4 টি সেল। তারপর লিখেন ম্যাক্রোফেজ, CD8, CD4 এর সাথে CD8 সাইটোটক্সিক টি সেল, CD8, ওকে, CD8 টি সেল। ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল, these participate in cell mediated immunity. Okay, do you clear, do you understand? এই কথাটা বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, আমরা ইন ফিউচারে এগুলার প্রত্যেকটা ডিফারেন্স করব। এই যে এটার কিন্তু একটা তোমরা একটা জাস্ট একটা কোশ্চেন লিখো, ডিফারেন্স বিটুইন অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, হিউম্যানাল ইমিউনিটি এন্ড সেলুলার ইমিউনিটি। এটা কিন্তু আমি অ্যাসাইনমেন্ট গতবার দিয়েছি, যারা রেগুলার ছিল তারা কিন্তু এটা পার্টিসিপেট করেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, খুবই ইম্পর্টেন্ট। মেতে কিন্তু গতবার মেতে এটা এসেছে। আচ্ছা, অ্যাকর্ড ইমিউনিটি, অ্যাকর্ড ইমিউনিটি ক্রাইটেরিয়া আজকে আমরা পড়ি, ক্রাইটেরিয়া পড়ে এই টপিকসটা শেষ করি। হ্যাঁ, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াতে দেখো কিছু ক্রাইটেরিয়া থাকে, আমরা জাস্ট ইনেটে যা পড়েছি ঠিক তার অপোজিট অ্যাকর্ডে হবে কিন্তু। হ্যাঁ, ইনেটে তোমাদেরকে বলেছি কি, ইট ইজ প্রেজেন্ট ফ্রম বার্থ, এরপর বলেছি প্রিফর্ম অর অ্যাক্টিভ, এই টার্মগুলো ইউজ করছি। সো এটা কি হবে, here this is not present from birth, লিখে রাখো this is not present from birth,
বার্থের থেকে এটা প্রেজেন্ট না, দিস ইজ নট প্রেজেন্ট ফ্রম বার্থ। এক নাম্বার কথা। 2 নাম্বার দেখো কি লিখেছো, ইনেটের 2 নম্বরে ছিল অ্যান্টিজেন ইজ নন স্পেসিফিক, আর এখানে লেখো অ্যান্টিজেন ইজ হাইলি স্পেসিফিক। একদম যেটা যে প্রোটিন সেটার এগেইনস্টে সেই অ্যান্টিবডিটা তারা তৈরি করে অথবা সেই টি সেল ইমিউনিটি দিচ্ছে। হাইলি স্পেসিফিক, এটা বুঝতে পারে চোর না ডাকাত নাকি বা কোন কান্ট্রি কোন এরিয়া থেকে আসছে সে কিন্তু খুবই ডিটেক্ট করে। তাহলে এটা সে পার্টিসিপেট করতে পারে এটা ব্যাকটেরিয়া না ভাইরাস না ফাঙ্গাস। আবার ব্যাকটেরিয়ার মধ্যে আবার ভাইরাসের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ প্রোটিনস কাজ করে, ওই স্পেসিফিক প্রোটিন গুলাকেও সে কিন্তু আলাদাভাবে রিকগনাইজ করতে পারে। সেই জন্য আমি তোমাকে বলছি দ্যাট ইজ হাইলি স্পেসিফিক, অ্যান্টিজেন ইজ হাইলি স্পেসিফিক। আচ্ছা, থার্ড লেখো discrimination. It can discriminate between self and non-self antigen. Self antigen and non-self antigen. এটার মিনিংটা বুঝতে হবে। ডিসক্রিমিনেট করতে পারে বিটুইন সেলফ এন্ড নন সেলফ অ্যান্টিজেন। এটার মানেটা কি? সেলফ মানে হলো, তোমরা কিন্তু দেখবা অ্যান্টিজেনের ডেফিনেশনে একটা আমি কেমিক্যাল স্ট্রাকচার বলি যে দে আর মেইনলি প্রোটিন বাট পলিস্যাকারাইডও হতে পারে। তাহলে তোমাদের ব্যাকটেরিয়া ভাইরাসের এগেইনস্টে যে প্রোটিন সারফেসের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এটাই তো মানে প্রোটিন গুলাকে তো তারা ডিটেক্ট করে অ্যান্টিজেন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো আমাদের বডিতেও কিন্তু অনেক প্রোটিন থাকে, থাকে না? তাহলে দিস প্রোটিন হোয়াই নট অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বডিতে তো আল্লাহ অনেক কিছু প্রোটিন দিয়েছে, ডিফারেন্ট টাইপস অফ প্রোটিনস, এনজাইম, অ্যামিনো অ্যাসিড দিয়েছে। তাহলে সেটা কেন অ্যান্টিজেন হিসেবে কাজ করা? সেটা কাজ করে, এটা একটা সেলফ অ্যান্টিজেন, ওটাকে বলা হয় সেলফ অ্যান্টিজেন। আর বডির নিজস্ব যে প্রোটিন থাকে দ্যাটস আর অলসো অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন, এটাকে বলা হয় সেলফ অ্যান্টিজেন। তা নন সেলফ হলো বডির বাইরে যেটা থাকে সেটা হচ্ছে নন সেলফ। এটা তোমার মাইক্রো অর্গানিজম হতে পারে অথবা এনি সাবস্ট্রেট। এই দুইটাকে কে সে কিন্তু ডিফারেন্স করতে পারে। ডিফারেন্স যদি না করতে পারতো আমাদের বডির যে এনজাইম বলো, প্রোটিন বলো, অ্যামাইনো অ্যাসিড বলো, এদের এগেইনস্টে অ্যান্টিবডি করতো, এরপর বডিকে ডিস্ট্রাকশন করে দিত। কথা বুঝতে পারছো? এটাই বলছি দিস ক্যান ডিসক্রিমিনেট বিটুইন সেলফ এন্ড নন সেলফ অ্যান্টিজেন, যেটা ইনেট ইমিউনিটি করতে পারে না। ইনেট শুধু বুঝে বাইরেরটা। So acquired immunity can discriminate between self antigen and non self antigen. তো self antigen বলতে ব্র্যাকেটে লিখে রাখেন protein of the body. Protein of the body acts as self antigen. এইটাকে সে ডিসক্রিমিনেট করতে পারে যে এটা আমার নিজের বডির প্রোটিন, এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করার প্রয়োজন নাই, তাহলে তো আমার বডির ডিস্ট্রাকশন হবে। কথা বুঝছো? এটাকে বলা হয় সেলফ অ্যান্টিজেন। তো এটার এগেইনস্টে সে কোনো ক্ষতিকর কিছু তৈরি করে না, সেই জন্য এটা হাইলি সে চিন্তা করে কিন্তু এটা তো আমার বডির প্রোটিন না, আমাকে বাইরের প্রোটিনের এগেইনস্টে, বাইরের অ্যান্টিজেনের এগেইনস্টে ডিফেন্স করতে হবে। ইট হ্যাজ ইমিউনোলজিক্যাল মেমোরি। দেখছো এখানে লিখলাম ইট হ্যাজ ইমিউনোলজিক্যাল মেমোরি, এই যে মেমোরি সেল কিন্তু এটা তৈরি করতেছে কিন্তু। বাট ইনেট ইমিউনিটি দে ডু নট প্রডিউস এনি মেমোরি সেল, এটাতে কিন্তু মেমোরি সেল তৈরি করে। আচ্ছা, এরপরে লেখো রেসপন্স। রেসপন্স দিয়ে কিছু কথা লিখতে হবে। প্রথমে লিখতে হবে অনসেট অফ অ্যাকশন, দ্বিতীয়তে লিখতে হবে ইনিশিয়াল এক্সপোজারটা কি, সাবসিকুয়েন্ট এক্সপোজারটা কি। এই তিনটা টার্ম কিন্তু রেসপন্সে তোমাদের উল্লেখ করতে হবে। তার রেসপন্সে লেখো রেসপন্স ইনিশিয়াল এক্সপোজার ইজ স্লো টু ডেভেলপ। এটাতে কোনো ইমিডিয়েট তোমার এক্সপোজার হলে ইমিডিয়েট কোনো অ্যাকশন হবে না। তুমি এক্সপোজড হয়েছো ফিউ ডেজ, মিনিমাম 5 to 7 days ইজ নিডেড। তাহলে ফার্স্ট এক্সপোজার যখনই হবে অ্যাটলিস্ট 5 to 7 days ইজ নিডেড ফর ইটস অ্যাক্টিভেশন। সেই জন্য বললাম ইনিশিয়াল এক্সপোজার ইজ স্লো টু ডেভেলপ। কতদিন? ফার্স্ট এক্সপোজার লিখে রাখো, ফার্স্ট এক্সপোজার নিডস টু ডেভেলপ অ্যাটলিস্ট 5 to 7 days, কারণ 5 থেকে 7 দিন টাইম লাগে অ্যান্টিবডি প্রোডাকশন হলে। তুমি তোমার বডিতে একটা ভাইরাস ঢুকলো প্রথমবার, 5 থেকে 7 দিন পরে গিয়ে অ্যান্টিবডি তৈরি হবে, কারণ সে অ্যাক্টিভ, তার কিছু ওয়েল প্ল্যানিং থেকে চিনতে হবে
এটা একটা বুঝতে হবে, বুঝতে টাইম লাগবে, তাকে একটু স্টাডি করতে হবে, দেন 5 থেকে 7 দিন টাইম লাগবে সে এই জিনিসটা তৈরি করতে। কথা বুঝছো? এরপরে সেকেন্ড লাইন লিখলাম সাবসিকুয়েন্ট এক্সপোজার ইজ র‍্যাপিড এন্ড ইফেক্টিভ, মোর ইফেক্টিভ। সেকেন্ড টাইম যখন ওই অ্যান্টিজেনের এগেইনস্টে আবার এক্সপোজড হবে তখন কিন্তু এটা র‍্যাপিড হবে, কারণ ভিতরে লিখে রাখো বিকজ ইট প্রডিউসেস মেমোরি সেল। এই যে মেমোরি সেল প্রডিউস করে, আমরা কিন্তু বলছি ইট হ্যাজ মেমোরি। যখনই ফার্স্ট টাইম সে এক্সপোজড হবে তখন সে কি করবে, চিন্তা করে রাখবে, আচ্ছা এটা এই ভাইরাস, ডেঙ্গি ভাইরাস, ওকে ডেঙ্গি টাইপ এ, টাইপ বি, টাইপ 3, টাইপ 4, সে কিন্তু টাইপে এটা মনে রাখছে, এটা টাইপে, ওকে ফাইন, সে তার মেমোরিতে এটা গেঁথে থাকে যে আমি সেকেন্ড টাইম যদি আবার এক্সপোজড হই তখন আবার এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করতে হবে। সেকেন্ড টাইম ধরো আগামী বছর এক্সপোজড হলো, সে কিন্তু উইদিন 2 to 3 ডেজ এর মধ্যে র‍্যাপিড তখন অ্যান্টিবডি তৈরি করতে পারে। বুঝতে পেরেছো? তো সেই জন্য বললাম ফার্স্ট এক্সপোজার ইজ স্লো, মানে ইনিশিয়াল এক্সপোজার ইজ স্লো, ইট নিডস টু ডেভেলপ অ্যাট লিস্ট 5 to 7 days, 5 to 7 days. Subsequent exposure is rapid and effective, rapid and effective. At least 2 to 3 days are needed, at least 2 to 3 days are needed. Okay, subsequent exposure is rapid and effective, at least 2 to 3 days are needed. Students, do you clear? এই কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা? Yes, ma'am. আচ্ছা, এই যে এতগুলা পড়লাম আমরা ইনেট আর অ্যাকোয়ার্ড, সো এই একটা ডিফারেন্স তোমরা লিখে রাখো, এটা সুবিধা হবে, এটা লিখে রাখো এখনই লিখে ফেলো, তাহলে খুবই সুবিধা হবে। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন ইনেট এন্ড অ্যাডাপটিভ ইউনিট, এটা তোমাদের স্যার করিয়েছে, লিখিয়েছে, তারপরও আমি শুধু জাস্ট কিছু কিছু পয়েন্ট দিয়ে তোমাদের লিখে রাখি। হ্যাঁ, লিখে রাখো অ্যান্টিজেন স্পেসিফিসিটি, প্রথম এটা হবে অ্যান্টিজেন স্পেসিফিসিটি। অ্যান্টিজেন স্পেসিফিসিটি, আচ্ছা ইনেটে কি হবে, এটা কি হাইলি স্পেসিফিক নাকি নো স্পেসিফিসিটি? আচ্ছা পয়েন্ট গুলো লিখো তো। অ্যান্টিজেন স্পেসিফিসিটি নাম্বার 1, আমি কিন্তু অনেক কিছু এটাতে, এটা আমি সাজাই নাই, বাট আমি এটাকে জাস্ট ওভারলুক করব। 2 নাম্বার মেমোরি সেল লেখো, রেসপন্স, অনসেট অফ অ্যাকশন, অনসেট অফ অ্যাকশন। এরপরে লিখো রেসপন্সের মধ্যে ইনিশিয়াল এক্সপোজার, টার্ম গুলো আগে লিখো, তারপরে পয়েন্ট লিখো সাবসিকুয়েন্ট এক্সপোজার, নেক্সট পয়েন্ট লিখো সেলস আর পার্টিসিপেট, সেলস কি কি সেলস পার্টিসিপেট করে, সেলস পার্টিসিপেটস, মলিকুলস কি কি মলিকুলস পার্টিসিপেট করে থাকে, ডিসক্রিমিনেশন between self and non-self, between self and non-self. আচ্ছা স্টুডেন্টস, এখন পয়েন্ট গুলো বলে বলে দেখে দেখে আমাকে বলো। এই স্লাইডে একটা ভুল আছে, যদি পুরো স্লাইডটা ফলো করেন তাহলে কিছু ভুল হইতে পারে, সেই জন্য এটাকে আমি সরাই ফেলতেছি। শুধু পয়েন্ট গুলো বলেছি, পয়েন্ট গুলো আমাকে বলবা তোমরা। হ্যাঁ বলো তো। আচ্ছা ইনেটের প্রথমে আমরা কোন পয়েন্টটা লিখেছি ডিফারেন্সের মধ্যে? প্রথমটা কি লিখেছি আমরা? ফার্স্ট পয়েন্ট। স্টুডেন্টস, ডু ইউ হিয়ার মি? Antigen specificity. অ্যান্টিজেন স্পেসিফিসিটি। তো ইনের যেহেতু ফার্স্ট লাইন, সে আগে কখনো এক্সপোজড হয় নাই, আর অ্যাকর্ডে হলেও ফার্স্ট এক্সপোজার, সেকেন্ড এক্সপোজার। আমরা লটস অফ পয়েন্ট এখানে মেনশন করেছি। তো অ্যান্টিজেন স্পেসিফিসিটি ইনেটে কি থাকবে বলো তো?
হাইলি স্পেসিফিক, নো স্পেসিফিক না লো স্পেসিফিক, কি থাকবে, কি লিখবা তোমরা? নো স্পেসিফিক না হাইলি স্পেসিফিক? ইনেটে ম্যাম নো লো স্পেসিফিসিটি। হ্যাঁ লিখে রাখে নো স্পেসিফিসিটি। আর অ্যাকোয়ার্ড যেহেতু প্রথম এক্সপোজার হয়, চিনে সে চিনতে পারে হ্যাঁ এটা এই, তারপরে সেকেন্ড টাইমের অ্যাকশনটা র্যাপিড হয়, এটা লিখেন হাইলি স্পেসিফিক। হাইলি স্পেসিফিক কেন? মেমোরি বি সেল প্রডিউসড, অ্যাকর্ডে কিন্তু মেমোরি বি সেল প্রথম থেকে সে চিনে, আবার মেমোরি বি সেল তৈরি হয়। হাইলি স্পেসিফিক, ওইটা লিখে রাখেন হাইলি স্পেসিফিক। সেকেন্ড, রেসপন্স টাইম, অনসেট অফ অ্যাকশন। রেসপন্সের মধ্যে তিনটা পয়েন্ট লিখো। অনসেট অফ অ্যাকশন মানে শুরুটা কখন হবে, ইনেটা কখন শুরু হয় বলো তো? টেক্স টাইম, ইমিডিয়েট অনসেট অফ অ্যাকশন নাকি টেক্স টাইম? ম্যাম র্যাপিডলি হয়। র্যাপিডলি তো বুঝলাম, তাহলে টেক্স টাইম মানে ইমিডিয়েট অনসেট অফ অ্যাকশন, এটা লিখে রাখ ইমিডিয়েট অনসেট, একদম সাথে সাথে। ইনেটে হলো ইমিডিয়েট। ফার্স্ট লাইন ডিফেন্স, সো এটা কি ইমিডিয়েট। আর অ্যাকর্ডে it takes time, few hours to few days, few days to 2 days লিখে রাখো, few days, it takes time কত, few days লিখে রাখো। আচ্ছা few days। আচ্ছা ইনিশিয়াল এক্সপোজার, ফার্স্ট এক্সপোজার, ইনেটা কেমন হবে? ইনিশিয়াল এক্সপোজারটা ম্যাক্সিমাম রেসপন্স। ইনেটে কিন্তু ফার্স্ট বলো, সেকেন্ড বলো, থার্ড বলো, এটা ম্যাক্সিমাম রেসপন্স দিবে এবং এটা ইমিডিয়েট, লিখো ইমিডিয়েট অনসেট এন্ড ম্যাক্সিমাম রেসপন্স। অপোজিটে ইনিশিয়াল এক্সপোজার ইন কেস অফ অ্যাকর্ড, এটা কি হবে? প্রথম এক্সপোজারটা স্লো রেসপন্স। কতদিন লাগবে? 5 to 7 days। কতদিন লাগে? হ্যাঁ 5 to 7 days needed লিখে রাখেন টু ডেভেলপ। স্লো, it takes slow to develop, কতদিন? 5 to 7 days। আচ্ছা আচ্ছা লেস ইফেক্টিভ, প্রথমবার যখন হবে তখন এটা কি লেস ইফেক্টিভ। আচ্ছা সাবসিকুয়েন্ট এক্সপোজার, সেম অ্যান্টিজেনের এগেইনস্টে সাবসিকুয়েন্ট পরবর্তীতে, ইনেটে কি থাকবে? ইনিশিয়াল এন্ড সাবসিকুয়েন্ট এক্সপোজার আর সেম, লিখে রাখেন initial and subsequent exposures are same. Initial and subsequent exposure are same. Okay? আর ইয়েতে subsequent exposure more effective কত? 2 to 3 days are needed to develop. 2 to 3 days short, আরো যেহেতু মেমোরি বি সেল প্রডিউস হচ্ছে, 2 to 3 days are needed for onset of action. যেহেতু মেমোরি, লিখে রাখো ব্র্যাকেটে, মেমোরি বি সেল আর প্রডিউসড, মেমোরি সেল যেহেতু প্রডিউসড হয়, বি সেল মেমোরি বি সেল আর প্রডিউসড। মেমোরি বি সেল কিভাবে প্রডিউসড হয় এটা ছবিতে আমি পরে বলবো। দেন কতদিন, এটা ইফেক্টিভটা কেমন, আগের থেকে কি বেটার ইফেক্টিভ হবে, মানে বেটার না মোর ইফেক্টিভ না লিস্ট ইফেক্টিভ হবে? সাবসিকুয়েন্ট এক্সপোজারটা সেকেন্ড টাইম যখন এক্সপোজড হবে এটা কি মোর ইফেক্টিভ হবে না লেস ইফেক্টিভ হবে? হ্যাঁ স্টুডেন্টস, ডু ইউ হিয়ার মি? তোমরা কি আমার কথা বুঝতেছো? অ্যাকর্ডের ক্ষেত্রে প্রথমবার এক্সপোজার হলো, দেরিতে টাইম হলো 5 থেকে 7 দিন, সাথে কি করলো? মেমোরি বি সেল তৈরি করে রাখছে। সেকেন্ড টাইম আবার সে এক্সপোজড হলো অ্যাকর্ডে, যেহেতু মেমোরি বি সেল তৈরি করা আছে তখন সে র্যাপিড শুরু করতে পারে উইদিন 2 to 3 days। কিন্তু কাজের ধরনটা কি হবে? ইফেক্টিভ হবে নাকি লেস ইফেক্টিভ হবে? ইফেক্টিভ হবে ম্যাম। না
তোমাদেরকে যে আমি সময় নষ্ট করি, যে ফিউ সেকেন্ড আমাকে নষ্ট করতেছো তোমরা, তোমাদের গায়ে লাগে না যে ম্যাডাম চিৎকার করে করে বারবার বলতেছে? নিজের একটু মাথায় একটু ঘিলু খাটাও মাথায়, যে তুমি যদি ফার্স্ট টাইম একটা অ্যান্টিজেনের এক্সপোজার, একটা ফার্স্ট টাইম একটা চোরের এগেইনস্ট এক্সপোজার হও, কি রকম ইফেক্টিভ থাকবা। আর তুমি যদি 7 দিন পরে সেম চোরটাকে তুমি তোমার বাসায় চিনো, তোমার অ্যাক্টিভিটিটা কি রকম থাকবে, তুমি সেটা শুধু চিন্তা করো। তাহলে ওইটা চিন্তা করলে তো তোমার ডিফারেন্সটা তোমার বোঝা যাবে। কেন বুঝতেছো না? করা উচিত। এইভাবে তো আমাদেরকে ধরায় ধরায় কখনো তোমাদেরকে পড়াইতো না ক্লাসে। তোমাদেরকে আমি ভাঙ্গায় ভাঙ্গায় তোমাদেরকে আমি এক্সাম্পল গুলো বুঝাই দিতেছি, কোনো রেসপন্স করতেছো না। কারণটা কি? এক্সাম্পল দিতেছি, বুঝাই দিতেছি, যে রেসপন্স করো, বুঝো জিনিসটা প্র্যাকটিক্যাল। তুমি একটা ব্যাটল যুদ্ধের সাথে, তুমি ব্যাটল ফিল্ডের সাথে কম্পেয়ার করো, জাস্ট কম্পেয়ার ইউ উইথ ইউর ব্যাটল ফিল্ড। তুমি ফার্স্ট টাইম একজনকে দেখছো, সেটা কি তোমার মেমোরি স্টিল থাকবে? নিজে ধরো, একটা চিন্তা করো, তুমি একটা নতুন এখানে আসছো ময়নামতিতে, প্রথমে কি তুমি তাকে কাউকে ফ্রেন্ড বানাইছো? বানাও। তুমি তোমার ওর সাথে তোমার একটা ফ্রেন্ড বানালে, আচ্ছা ওকে, এক ধরনের রিয়েকশন। 7 দিন পরে 10 দিন পরে আরো চিনলা, আরো জানলা, তার প্রতি তোমার অ্যাফিনিটি আরো বাড়বে, চিনতে পারবা। ব্যাপারটা এরকম না? তোমাদের এই জিনিসটা বুঝো না কেন তোমরা? তোমাদেরকে তোমরা পরবর্তীতে পারো না, সেটাই লিখো। ইনিশিয়াল এক্সপোজার হচ্ছে 5 to 7 days times are needed. আর subsequent exposure is the onset of actions only 2 to 3 days and more effective because memory B cells are produced. লিখে রাখেন ভিতরে ব্র্যাকেটে, memory B cells are produced. ওকে, এবার আমাকে বলো সেলের মধ্যে কি কি পার্টিসিপেট করে? ইনেটে আমি কিন্তু অনেকগুলো সেল বলেছি পার্টিসিপেট করে, আমাকে ধরে ধরে বলো ইনেটে কি কি সেল। ওই যে আগে যেগুলো বলেছি, phagocytic cell, dendritic cell, natural killer cell and mast cell, these are participate in the innate immunity. এই কথাটা লিখে রাখবেন। আর অ্যাকর্ডে কোন কোন সেল পার্টিসিপেট করে? যেগুলো লিম্ফোসাইট অনলি লিখে রাখেন, অ্যাকর্ডে মাত্র শুধুমাত্র লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এন্ড অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই তিনটা সেল শুধু পার্টিসিপেট করে। দেখো ফ্যাগোসাইটিক সেলের মধ্যে দুইটা কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিন্তু ইনেটেরও একটা পার্ট, অ্যাকর্ডেরও একটা পার্ট। সামনে কিন্তু দেখবা আমি বুঝাবো যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দুইটার মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে। সো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস কমন ইন বোথ সাইড। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লিখে রাখো, সাথে লিখে রাখো মেইন অ্যাকর্ডের বলে বি সেল এন্ড টি সেল পার্টিসিপেট ইন অ্যাকর্ড ইমিউনিটি। বি সেল প্রোডিউস অ্যান্টিবডি আর টি সেল স্টিমুলেট ডিফারেন্ট টাইপস অফ সেল। কথা বুঝতে পারছেন? এটা হলো তোমার অ্যাকর্ডের একটা পার্ট। তারপরে লিখে রাখো it can discriminate between cells and non-self antigen. Innate cannot discriminate between self and non-self antigen. Acquired immunity, they can discriminate between self and non-self antigen. Do you complete? Do you complete? Yes, ma'am. শোনো, Yes. তোমাদের তো মনে হয় পরীক্ষা শুরু হবে 13 তারিখ থেকে, মানে আগামী সপ্তাহে রবিবার, নেক্সট সানডে। আমার সাবজেক্টের পরীক্ষা হলো টিউসডেতে, মানে 15 তারিখ। হ্যাঁ, আমি কিন্তু স্যাটারডেতে তোমাদের লাস্ট ক্লাস নিব, সেটা হয়তো তোমাদের টপিকস নিয়ে একটু আলোচনা করব, যেহেতু টার্ম 2 পরীক্ষা রিলেটেড কিছু জিনিস। আর তোমাদের লেকচারারও এই সময় টার্ম 2 এর উপরে কিছু তোমাদেরকে দিবে, সেই অনুযায়ী একটু পড়াশোনা করো। পড়বা তো সবকিছুই, এখানে শুধু শর্টকাট ওয়েতে শুধু লিখবা, যা যা চাইছে শুধু স্পেসিফিক কথাবার্তা গুলা শুধু লিখবা। এখানে তোমার রিটেন বড় গল্প করে লেখার মতো স্কোপ নাই। তো আমি আমার লাস্ট ক্লাস তোমার স্যাটারডেতে নিব 1 ঘন্টা। ওইটাতে হয়তো আমি আমার ভাইরালজি বা একটু প্যারাসাইটোলজি একটু টপিক সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ হাফেজ। এবং আমি তোমাদের উপরে খুবই বিরক্ত, কি বলবো, যে তোমরা ইমিউনোলজিতে আমি কষ্ট করে আসতেছি, তোমরা এটা বুঝো না, তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, আমি বুঝতে পারতেছি না যে আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি না নাকি
তোমাদের রিসেপশন, তোমাদের ধারণ ক্ষমতা কমে গেছে লকডাউনে থাকতে থাকতে, তোমাদের ব্রেনের ধারণ ক্ষমতা কমে গেছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবং তোমরা, আমার মনে হয় না, ইউ আর নট রিলেটেড টু ইউর বুকস, টু ইউর অ্যাসাইনমেন্ট, কিছুই তোমরা পার্টিসিপেট করতেছো না। তো এভাবে যদি চলতে থাকে তো তোমরা নেক্সট পরীক্ষার সময় বুঝতে পারবে হোয়াট ইজ হ্যাপেন্ড উইথ ইউ। কথা বুঝতে পারছো? এখন যেমন রেসপন্স করতেছো না, তোমরা মুখ বুঝে রাখতেছো, পরীক্ষার সময় আমার মুখটাও বন্ধ থাকবে, আমার হাতটাও ওইভাবে বন্ধ থাকবে। কথা বুঝতে পারছো? আমি আমার থেকে দায় মুক্ত থাকবো যে আমি তোমাদেরকে পড়িয়েছি, বাট তোমরা কোনো আমার সাথে রেসপন্স করতেছো না, কোনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেছো না, কিছুই না। তো সেটাই বলতেছি, পরীক্ষা আসো, পার্টিসিপেট করো, সবাইকে বলবা পরীক্ষায় পার্টিসিপেট করতে। প্লিজ আপনারা আপনাদের গ্রুপে লেখেন যে রেগুলার ব্যাচ, ইরেগুলার ব্যাচ, যাতে সবাই যাতে পার্টিসিপেট করে টার্ম। এমন না হয় যে টার্ম 2 আপনারা পার্টিসিপেট করেন না, আপনাদের খাতা কিন্তু দেখা শেষ হয়ে গেছে, আমি কিন্তু দেখে ফেলছে। ওকে, কিন্তু প্লিজ আপনারা সবাই পার্টিসিপেট করেন। তোমাদের একটু গ্রুপে মেনশন করে দাও যাতে রেগুলার ব্যাচ, ইরেগুলার ব্যাচ, স্পেশাল ব্যাচ all participate in this exam. আমি কিন্তু আমার সাবজেক্টের পক্ষ থেকে বলতেছি, বেস্ট। বুঝতে পারছো? পার্টিসিপেট করো।